সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। কাছে দূরে, দেশে বিদেশে, দেশে প্রবাসে যে যেখান থেকে আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন তাদের সকলকেই প্যানভিশন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজও আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং বরাবরের মতোই আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় গলার ব্যথা ও করণীয়। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে এই করোনা প্যান্ডেমিক এবং সেই সাথে শীতের কারণে গলার ব্যথা খুবই কমন। এই জন্যই আমাদের আজকের আলোচনার বিষয় গলার ব্যথা ও করণীয়। এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন দক্ষ এবং একজন প্রত্যয় দীপ্ত তরুণ বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের সকলের একান্ত প্রিয় বিশিষ্ট নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মাহরুফ শাহরিয়ার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই করোনা প্যান্ডেমিকের মাঝেও আশা করি সুস্থতার মধ্যে আপনার দায়িত্ব পালন করে চলছেন এবং মাঝখানে আপনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেটিও আমরা জেনেছি। আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন, আমরা আনন্দিত এবং বিশেষ করে আজকে প্যানভিশন স্টুডিওতে আপনি সময় দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চলুন আমরা আজকে সরাসরি আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের জ্ঞাতার্থে অনুষ্ঠানটিতে আপনারা সরাসরি সংযুক্ত হতে পারেন প্যানভিশন টিভির যে ফোন নাম্বারটি স্টুডিওতে দেখানো হচ্ছে সেই ফোনে কল করে। ফোন নাম্বারটি আমি তারপরেও বলছি, 01772171019। এই নম্বরে কল করে সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমে আপনাদের অনুভূতি, প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, চলুন আমাদের আজকের বিষয় গলার ব্যথা ও করণীয় এর শীর্ষক আলোচনায় সরাসরি আমাদের আজকের অতিথির সঙ্গে যুক্ত হই। আমাদের আজকের অতিথি ডাক্তার মাহরুফ শাহরিয়ার। আমরা এই বর্তমান সিচুয়েশনে, বিশেষ করে এই করোনা প্যান্ডেমিকের সময় এবং যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, এই সবগুলো মিলিয়ে এখন গলার ব্যথা এটা খুবই একটি কমন এবং সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই গলার ব্যথায় আক্রান্ত হচ্ছেন। তো আমরা শুরুতেই আপনার কাছে আসলে জানতে চাই যে গলার ব্যথার কারণগুলো আসলে কি কি রয়েছে, কেন গলার ব্যথা হয়? এটা একটা অনেক বড় একটি টার্ম। এটা আমরা যদি আমরা মেডিকেল টার্ম বলি তাহলে আমরা শর্ট থ্রোট বলে থাকি। এটা এত একটি বড় টার্ম যে আসলে আমাদের নাক কান গলার মধ্যে একটি অংশর পুরোটাই বিয়ার করে হচ্ছে গলা ব্যথা। বর্তমান শীতের কারণে এবং কোভিড সিচুয়েশনের কারণে গলা ব্যথার এই প্রকোপটা অনেক বেড়ে গিয়েছে এবং মানুষের মধ্যে খুব টেনশন এবং মানুষ খুব নার্ভাস ফিল করছে। অনেকে চিকিৎসা নিচ্ছে, অনেকে বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে গলা ব্যথার কারণে। আসুন আমরা আজকে গলা ব্যথার সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের এই টপিকসটা হচ্ছে গলা ব্যথার কিছু কজ রয়েছে, কারণ রয়েছে। আমি খুব সহজ ভাষায় বলি, কিছু রয়েছে ভাইরাল কজ, যে কজগুলো ধরেন আমরা গলা ব্যথার মধ্যেও দেখতে পাই, যেরকম ইনফ্লুয়েঞ্জা অর ফ্লু কোনো ভাইরাস, অথবা আমরা দেখি যে কমন কোল্ডের কারণে মনোনিউক্লিওসিস অন আদার ইনফেকশিয়াস ডিজিজেস হুইচ অরিজিনেটেড ফ্রম দ্য স্যালাইভা, অর্থাৎ আমাদের মুখের যে লালা রয়েছে যেখান থেকে উৎপন্ন হয়, এরকম কিছু ভাইরাল কজ রয়েছে। আরও কিছু রয়েছে ব্যাকটেরিয়াল কজ। আমরা ব্যাকটেরিয়াল কজ বলতে সাধারণত স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকেই আমরা বুঝে থাকি। এর মধ্যে টনসিলাইটিস প্রায় 40 to 50% টনসিলাইটিসটা একটা মেইন কজ আমাদের গলা ব্যথার। আরও কিছু কজ রয়েছে অ্যালার্জিক। আমরা নাক কান গলার ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস ইজ ওয়ান অফ দেম কজ অফ দ্য সর থ্রট। এছাড়া আমরা আরও কিছু কজ রয়েছে, যেরকম ড্রাই এয়ারের কারণে গলা ব্যথা হতে পারে, ইনজুরির কারণে গলা ব্যথা হতে পারে। এছাড়া টোবাকো, সিগারেট স্মোকিংয়ের কারণে হতে পারে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণেও গলা ব্যথা। অনেক ধন্যবাদ। গলার ব্যথার আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ সংযুক্ত করেছেন। আপনি যদিও শুরুতে বলেছেন যে ভাইরাল অনেকগুলো কারণ, আমরা জানি যে বর্তমানে প্যান্ডেমিক যে সিচুয়েশন, যে কোভিড করোনা ভাইরাস, এটার আক্রমণে কোভিডেরও কিন্তু একটা লক্ষণের মধ্যে গলার ব্যথা এটাও একটি কারণ হতে পারে। তো এই জন্য গলার ব্যথা বিষয়টা আজকে আলোচনাটা আমাদের প্রাসঙ্গিক এবং এটি অতীব জরুরি। এই জন্য যে অনেকের গলা ব্যথা হলে, যেহেতু বর্তমানে একটি প্যান্ডেমিক চলছে কোভিড, সেদিকে অনেকে চিন্তা করে
খুব চিন্তিত হয়ে পড়তে পারেন অথবা আতঙ্কিত হতে পারেন। তো সার্বিকভাবে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই। তো আপনি শুরুতেই বলেছেন যে ভাইরাল কারণ রয়েছে, সেই ভাইরাল কারণগুলো আপনি বলেছেন আসলে। তো এবং এই ভাইরাল কারণ এবং কোভিড সিচুয়েশন, কোভিড যেহেতু একটা ভাইরাস দিয়ে হয়, করোনা ভাইরাস দিয়ে হয়, এই দুইটা আসলে সমন্বয়টা আমরা কিভাবে বুঝবো, বা এই সময় রোগীদের আসলে কি করণীয় যদি গলা ব্যথা হয়? আসলে ভাইরাল কজটা অনেক বেশি, প্রায় 80-90% আমাদের যে সর্ট থ্রট হয়ে থাকে এটা আমাদের ভাইরাল কজের কারণেই হয়ে থাকে। বর্তমান কোভিড সিচুয়েশনে এটিকে আরও এগ্রাভেট করেছে, অনেক বাড়িয়ে দিয়েছে এবং মানুষের মধ্যে ভীতি উৎকণ্ঠাকে আরও প্রকোপ বাড়িয়ে দিয়েছে। তো আমরা যদি দেখি কোভিড সিচুয়েশনটাকে আমরা আসলে এটাতে একটা অ্যানালাইজিং একটা প্রসিডিউর, যার মাধ্যমে কি ট্রিটমেন্ট আমরা নিব। নর্মালি আমরা সাধারণত ভাইরাল যদি গলা ব্যথা হয় তাহলে আমরা পেশেন্টকে সাধারণত কিছু নিয়মের কথা বলে থাকি, যেরকম পেশেন্ট হালকা গরম পানি দিয়ে একটু গার্গেলিং করবে, একটু গরম পানির স্টিম ইনহেলেশন করবে, গরম পানির ভাপ নেবে। সাথে সাথে পেশেন্টকে আমরা বলে থাকি আপনি ঠান্ডা এবং ভাইরাল কজের কারণে যেই কমন কোল্ডগুলো হয় এগুলোকে অ্যাভয়েড করার জন্য একটু আর্লি সে গোসলটা বা শাওয়ারটা নেবে। সাথে সাথে কিছু কজ সাধারণত অনেক সময় যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে, অনেকগুলো ভাইরাল কজের কারণে হতে পারে, তারা সেক্ষেত্রে একটু আর্লি তাদের ডিনারটা যেটা বলে 2 থেকে 3 ঘন্টা আগে ডিনার করবে। এগুলো হচ্ছে প্রতিকার, এগুলো হচ্ছে সচেতনতামূলক। আর আমরা সাধারণত ট্রিটমেন্ট এক্ষেত্রে যেহেতু এটার ক্ষেত্রে আমাদের নেজাল অবস্ট্রাকশন থাকে, অনেকগুলো ক্ষেত্রে নেজাল অ্যালার্জির কিছু ফিচার থাকে, নেজাল সিক্রেশন ডিসচার্জ থাকে, আমরা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। সাথে সাথে আমরা লিউকোট্রাইন ইনহিবিটর মন্টিলুকাস্ট, অর্থাৎ আমরা মন্টিলুকাস্টটা একটি করে তাকে দিতে পারি, কিছু অ্যান্টিভাইরাল থেরাপি দিতে পারি। এই ধরনের ট্রিটমেন্ট নিলে সাধারণত ভাইরাল কজটা আমরা রিলিফ করতে পারি। কিন্তু কোভিড-19 তো আমাদের সবার জন্যই খুব নতুন একটা বিষয়। তো এই বিষয়টাতে আমাদের সচেতনতাই হচ্ছে ফার্স্ট, এবং আমরা খুবই আশাবাদী সচেতন হলে আমরা যদি বারবার হাতটাকে আধা ঘন্টা পর পর হাতটাকে আমরা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলি, আমরা যদি নিজেদের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোভিড সিচুয়েশনে বিশেষ করে আমরা গলা এবং আমাদের যে নাকটা, এটাই হচ্ছে আসলে কোভিডের হওয়ার উৎপত্তি স্থল। এক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে পারি, ভালো আমরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারি একসাথে দুইটা। যারা অনেক ধন্যবাদ। আমাদের একটি কল এসেছে, আমরা দর্শকের কলটি নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা থেকে আদনান বলছিলাম। জি আদনান, বলুন। আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে অনেকের থেকে 10-12 বছর থেকে তার গলায় হালকা ফোলা থাকে। আচ্ছা। পরে এটা শক্ত হয়ে যায়, কিন্তু হালকা শক্ত হয়ে যায়, উঁচা হয়ে থাকে হালকা। জি। এটা টনসিল টাইপের মতোই মনে হচ্ছে। এটা তার কোনো অসুবিধা হয়? জি। এখন তার বয়স হচ্ছে 13-14 বছর, 14 বছর বয়স। আচ্ছা। জি। এখন সে তার কি ধরনের ট্রিটমেন্ট করালে তার এটা ভালো হতে পারে? জি দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন বলুন। আমার জ্বর আসছে, তো জ্বর আসলে গলা ব্যথা হচ্ছে। এখন কি জ্বর এসে গলা ব্যথা হলে কি এটা করোনার সিম্পটম? অনেক ধন্যবাদ দর্শক, আপনি একটি সময় উপযোগী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি ধন্যবাদ। আমরা এই প্রশ্নের উত্তর সরাসরি আমাদের আজকের অতিথির কাছ থেকে নিচ্ছি। আমরা প্রথমে দ্বিতীয় প্রশ্নটির উত্তরটা দিয়ে আমরা প্রথম প্রশ্নের উত্তরের দিকে যাব, যে তার জ্বরের সঙ্গে গলা ব্যথা, এক্ষেত্রে তিনি চিন্তিত হবেন কিনা বা তার করণীয় কি? সাধারণত গলা ব্যথা হলে জ্বর হতে পারে, কারণ গলা ব্যথা সাধারণত আমরা যেটা বলি গলবিল প্রদাহ, ফ্যারেঞ্জাইটিস, অর্থাৎ আমাদের খাদ্যনালীর উপরের অংশটা অনেক সময় ইনফ্লামড হয়ে যায়। আমরা যদি খুব সহজ ভাষায় বলি, এটা মানে একটু ফুলে যায় অথবা একটু লাল হয়ে যায়, তখন আমাদের গলা ব্যথা হতে পারে। এক্ষেত্রে আমাদের খুব বেশি অরিড হওয়ার কোনো কারণ নেই। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের ফিভার, যেহেতু জ্বরটা অনেক সময় ভাইরাল কজের কারণে হতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু গলা ব্যথা হতে পারে। তো গলা ব্যথা হলেই যেটা কোভিডের ফিচার, জ্বর থাকলেই যেটা কোভিডের ফিচার, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কারণ এটা অন্য কোভিড-19 ছাড়াও তো অন্য ভাইরাল কজের কারণেও তো আপনার জ্বর হতে পারে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে
আপনি যে কথাগুলো, যে নিয়মগুলো আমি 4টি একটু আগে বলেছি, হালকা লবণ পানি, গরম পানি করে গার্গেলিং করবেন, স্টিম ইনহ্যালেশন, গরম পানির ভাপ নেবেন, সাথে কিছু নিয়মকানুনের কথা বলেছি, রাতে ঘুমানো 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া করবেন, আর আর্লি বাথটা আপনি মেনটেন করবেন, অর্থাৎ আর্লি শাওয়ারটা নেবেন সকালবেলা 8টা-9টার মধ্যে শীতকালে, আর সাথে ঠান্ডা যেন না লাগে, ঠান্ডা সে যাতে বিষয়ে না লাগে। ব্যবস্থা এছাড়া অ্যান্টিহিস্টামিন, আমি আপনার ট্রিটমেন্টটা বলেছি মন্টিলুকাস্ট, আমরা যদি প্রয়োজন হয় তাহলে অ্যান্টিবায়োটিক নিব, অ্যান্টিভাইরাল থেরাপি নিতে পারি। সাধারণত ব্যথার জন্য আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট নাপা এক্সটেন্ড আমরা 2টা করে, অর্থাৎ যেটা আমরা প্যারাসিটামল নামে চিনি, তো নাপা প্লেন নাপাও খেতে পারি, আমরা 2টা করে খেতে পারি, গলা ব্যথা ভালো হয়ে যাবে তাহলে। তবে এটা ঠিক, অবশ্যই এই বিষয়টি বর্তমান সিচুয়েশনে একটু তো চিন্তার বিষয়। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমার এই সিমটমটা 4 থেকে 5 দিন সাস্টেইন করছে বা থাকছে, অথবা আমার ব্যথাটা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে, আমি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ওরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেখানে আমরা 3 থেকে 4 বা 5 দিনের মাথায় আমরা অবশ্যই কোভিড টেস্ট করে ফেলবো। আমরা সেক্ষেত্রে আমি নিজের কাছেও আমার স্যাটিসফ্যাকশানটাও বেড়ে যাবে, সাথে সাথে আমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে এটাও আমি জানতে পারবো। জি, অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের দর্শক একটু 2টি প্রশ্ন করেছেন, আমরা আশা করি প্রথম প্রশ্নের উত্তরটি তিনি বুঝতে পেরেছেন। আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাব, তার আগে আমরা আপনার কাছ থেকে এই বিষয়টি আবার একটু ক্লিয়ার হয়ে নিতে চাই। দর্শক প্রথম যে প্রশ্নটি করেছেন যে তার গলা ফুলে যায়, এবং তিনি একটি হিন্টস দিয়েছেন যে এটা টনসিলও হতে পারে। ব্যাকটেরিয়াল কারণগুলো আসলে কি কি আছে, বা আপনি বলেছিলেন যে ব্যাকটেরিয়াল কিছু কারণ, মানে ভাইরাল কজ তো আমরা আসলে কোভিডের সচেতনতার কথাও বললাম। আমি আপনার প্রশ্নটা দেওয়ার আগে জাস্ট আমার আগেকার সিকোয়েন্সটা, আপনি একটা প্রশ্ন করেছিলেন ভাইরাল কজে আমরা কোভিডের ক্ষেত্রে কীভাবে সচেতন থাকবো। এক্ষেত্রে যারা আমরা খুব ক্রাউডি প্লেসে যাই, আমরা ভালো মাস্ক ব্যবহার করব, সার্জিক্যাল মাস্ক, বা যারা মেডিকেলে কাজ করি N95 মাস্ক, KN95 মাস্কের সাথেও আমরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য খুব হেল্পফুল হবে। সাথে সাথে আমরা যদি খুব ক্রাউডি প্লেসে যাই, এখন আমাদের ফেস শিল্ড পাওয়া যায়, খুব সুন্দর চমৎকার, মানে মুখের আকৃতির আকারে, ফেসের আকারে পাওয়া যায়, এটা খুব ইফেক্টিভ। অর্থাৎ সচেতনতা হচ্ছে এখনকার জন্য ফার্স্ট। আপনারা জানেন রিসেন্ট ক্যালিফোর্নিয়াতে গতকাল কিন্তু আবার লকডাউন করেছে, 3,000-3,500 মৃত্যুর কিন্তু ঝুঁকি বেড়ে গেছে। তো সেখানে এখানে আমাদের হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। আমরা যদি সচেতন থাকি এবং আমরা খুবই আত্মবিশ্বাসী, এবং আমরা খুব দৃঢ়প্রত্যয়ী, খুব কম সময়ের মধ্যেই ভ্যাকসিনটা চলে আসবে। এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই মানে হেফাজত করবেন। আপনার ফার্স্ট প্রশ্ন, আমাদের আরেকটি ফোন এসেছে, এটি নিয়ে আমরা একবার উত্তর দিব ইনশাআল্লাহ। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি মোহাম্মদ বিলাল হোসেন বলছিলাম বরগুনা থেকে। আমি একটু ওই ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। জি স্যার, শুনছেন, আপনি বলুন। জি, আমি এখন মাস্টার শেষ করেছি, কিন্তু যখন অনার্স ফার্স্ট ইয়ারের শেষের দিক থেকে মানে আমার আমি অনেকক্ষণ মানে কাশ থেকে গলা থেকে বের করার জন্য, গলা ক্লিয়ার করার জন্য যখন আমি বরগুনা সদর হাসপাতালে আমি টেস্ট করেছিলাম, তখন তারা বলছে যে এমন কোনো সমস্যা নেই, সাধারণ কিছু ছিল, কিন্তু আমি সুস্থ হইনি। পরে আমি ওই যক্ষার জন্য টেস্ট করছিলাম গ্রাফের মাধ্যমে, তারা বলছে যে আসলে সমস্যা নেই। জি, কিন্তু এখনো আমার গলা ক্লিয়ার হয় না। অনেক ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আমাদের আজকের অতিথির কাছ থেকে আমরা সরাসরি সেই প্রশ্নের উত্তরটি নিচ্ছি। আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে বাকি আলোচনায় যাব। ধন্যবাদ দর্শক আপনাকে, বরগুনা থেকে যুক্ত হয়েছেন এই জন্য। আসলে বরগুনা থেকে যে দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, উনি খুব যুগোপযোগী প্রশ্ন করেছেন। এটি শুধু ওনার প্রবলেম নয়, এটি হচ্ছে আমাদের প্রায় বাংলাদেশের 60-70% মানুষের এটি কমন প্রবলেম, বিশেষ করে বোথ মেল অ্যান্ড ফিমেল। এটাকে আমরা মেডিকেল টার্মে বলি স্টিকি সেন্সেশন ইন দ্য থ্রট। অর্থাৎ আমি যখন কোনো কিছু খেতে যাব, আমি যখন ঢোক গিলতে যাব, বা আমি কোনো কিছুই করতে যাই না, মনে হবে যে কিছু একটা আটকে আছে। জি, এবং এটা কিন্তু অনেক একটা ভয়ের কারণ। অনেকের কাছে মনে হয় আমার গলার ভিতরে কী হলো। এক্ষেত্রে আমরা এক্সরে ন্যাজোফ্যারিংস, ল্যাটারাল ভিউ, মাঝে মাঝে যদি আমরা মানে কোনো গ্রোথ বা আদার্স কোনো প্রবলেম আমরা ফিল করি, সেক্ষেত্রে এক্সরে সফট টিস্যু নেক আমরা করতে পারি। যদি আমরা এখানে দেখি এখানে কোনো প্রবলেম নেই, বা কোনো ধরনের কোনো আমরা ডিফিকাল্টিস যদি আমরা এখানে খুঁজে না পাই, তাহলে এটা অরিড হওয়ার কিছু নেই। এক্ষেত্রে অনেক সময় অনেক লোকের ড্রাইনেস অফ দ্য মাউথ হয়ে যায়। অর্থাৎ দেখা যায় যে আমরা খুব বেশি পরিমাণ স্টিম ইনহ্যালেশন করার কারণে, বা খুব মানে গরম আবহাওয়ার কাজ করার কারণে দেখা যায় যে আমাদের ময়েশ্চারনেস কমে যায় এই মাউথের, অর্থাৎ থ্রটের। সেক্ষেত্রে স্টিকি সেন্সেশন হতে পারে। এছাড়া আরেকটা কারণে হতে পারে, টেনশন থেকে হতে পারে। এটা কিন্তু অনেক লোক আছেন যারা এই টেনশনের কারণে এই প্রবলেমগুলো হয়। সেক্ষেত্রে আমরা তাদেরকে মানে আশ্বস্ত করি
তাদেরকে কাউন্সেলিং করি, কিছু নিয়মকানুন যে কথাগুলো আমি 2বার বলেছি ওই নিয়মকানুনের কথাগুলো বলে দিই, একটা অ্যান্টিহিস্টামিন, একটা মন্টিলুকাস্ট আমরা দিয়ে দিই, লিউকোট্রাইন ইনহিবিটর দিয়ে দিই, এবং যদি টেনশনের মাত্রাটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা ফ্লুপ্রেন্টিক্সেল এবং ম্যালিট্রেসিন ইউজ করি। এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমাদের এই দর্শকের জন্য আপনি বিশেষ করে কি পরামর্শ দেবেন? এই বেশ কিছুদিন থেকে এই সমস্যায় ভুগছেন এই এবং দর্শককে আমি বলবো, আপনি যে নিয়মের কথাগুলো বলেছি নিয়মগুলো করুন। আপনি সাথে সাথে আপনি একটি অ্যান্টিহিস্টামিন একটু লং টার্ম খান, সমস্যা নেই, একটি করে 2 মাস খান। একটি মন্টিলুকাস্ট লিউকোট্রাইন ইনহিবিটর, যেটা জেনারিক নেম আমাদের মেডিকেল টার্মে, এটি একটি করে 1 মাস খান। যদি আপনার নাক হালকা বন্ধ থাকে তাহলে একটি স্টেরয়েড নেজাল ড্রপ আপনি বা অথবা স্প্রে আপনি ইউজ করতে পারেন। সাথে সাথে একটি ফ্লুপেন্ট্রিজল মেলিট্রেসিনের বিভিন্ন নামে পাওয়া যায়, ফ্রেঞ্জিট নামে পাওয়া যায়, রেঞ্জিট নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন। এটি সকালবেলা, দুপুরবেলা এবং 110 এভাবে আপনি 2 মাস খান। আশা করি আপনার অনেকটুকুই ভালো লাগবে এবং আপনি বিষয়টি নিয়ে টেনশন করবেন না। যদি আপনার রিপোর্ট ভালো থাকে আপনি আশ্বস্ত থাকবেন, আপনি নিজের উপরে আস্থা রাখবেন। এটি খুব ছোট সমস্যা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে প্রবলেম হয়। তাদের প্রবলেমটা আরও মানে দেখা যায় যে তাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে, তারা টেনশন করে, গলার ভিতরে শুকিয়ে আসে। আমরা এটাকে বলি গ্লোবাস হিস্টেরিকাস বলে থাকি। এটা আরেকটা ডিজিজ এবং ট্রিটমেন্ট কাছাকাছি। তো অরিড হওয়ার কিছু নেই দর্শক, আপনি এই নিয়মগুলো মেনে চলুন, আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমরা বিরতি পরে ফিরে এসে আবারও বাকি আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হলো ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান তারা সরাসরি ফোন করার মাধ্যমে অথবা ফেসবুক ও ইউটিউবে কমেন্ট করার মাধ্যমে আপনাদের অনুভূতি, প্রশ্ন কিংবা মতামত আমাদেরকে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, গলার ব্যথা ও করণীয়। এবং আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রত্যয়দীপ্ত তরুণ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মারুফ শাহরিয়ার। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গলার ব্যথার অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ এবং আপনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন এই গলার ব্যথা থেকে নিরসনের জন্য বা আত্মরক্ষার জন্য। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেখানে এখন যেতে চাই, যে এই গলার ব্যথার যে ব্যাকটেরিয়াল কারণগুলো রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু মানে সহজ করে বলতে গেলে যে আমাদের অনেক মানুষ, ইতিমধ্যে আমাদের একজন দর্শকও প্রশ্ন করেছেন যে টনসিলাইটিস বা টনসিলের সমস্যা। আমরা সেদিকে যাব, তার আগে আপনার কাছে জানতে চাই যে ব্যাকটেরিয়াল কী কারণে গলার ব্যথা হতে পারে? ব্যাকটেরিয়াল স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে টনসিলাইটিসটা মেইনলি, এছাড়া ফ্যারেঞ্জাইটিসের কারণে হতে পারে এবং টনসিলাইটিসের কিছু কমপ্লিকেশন রয়েছে, পেরিটনসিলার অ্যাবসেস, প্যারাফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস, এগুলো থেকেও গলা ব্যথা হতে পারে। তো একটি দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন যে তার 2 পাশে ফোলা, এটা প্রবাবলি 2 পাশে ফোলা, এটা 2টা হইতে পারে। একটি হইতে পারে যে গলার ভিতরের দিকে অংশ হলে, অর্থাৎ আমরা চোয়ালের নিচ বরাবর হলে, তখন আমরা সেটা সাধারণত টনসিলাইটিস আমরা মনে করি এবং এটা টনসিলের প্রবলেম, ইনলার্জ টনসিল হলে এই টাইপের প্রবলেমগুলো হয়। আরেকটি হতে পারে তার লিম্ফ নোড ইনলার্জমেন্ট হয়ে যাওয়া, অর্থাৎ দেখা গেছে যে এটা টনসিল না, মানে আমাদের নেকের কোথাও, গলার কোথাও বাইরের দিকে ফুলে গিয়েছে। তো আপনার যতটুকু প্রশ্ন মনে হলো মাঝে মাঝে ব্যথা হয়, মাঝে মাঝে, তো নিয়মকানুনগুলো ঠিকমতো করতে হবে, যে ওষুধের নামগুলো বলছে এগুলো খেতে হবে। এবং আমরা সাধারণত দেখি যে 6 মাসে যদি কারো এই প্রবলেমটা খুব বেশি আকার ধারণ করে, অর্থাৎ যখন তার শ্বাসকষ্টের মতো মনে হবে, তার ডিফিকাল্টি ইন সোয়ালিং অর্থাৎ ঢোক গিলতে তার প্রবলেম হবে, তার স্লিপ অ্যাপনিয়া, এই টাইপের প্রবলেমগুলো ডেভেলপ করবে এবং এটা 6 মাসে 3 থেকে 4 বার, বছরে 5 থেকে 6 বার যদি এরকম তার গলা ব্যথার হিস্ট্রি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্টের পরে আমরা টনসিলাইটিস অর্থাৎ সার্জিক্যাল ম্যানেজমেন্টের জন্য পরামর্শ দিই। টনসিলাইটিস আমরা কাকে বলবো এবং এটা আমরা কীভাবে বুঝবো বা এর উপসর্গগুলো আসলে কী হয়? টনসিল একটা লিম্ফয়েড অর্গান। আমরা বাংলায় যদি বলি, আমরা আসলে ডাক্তাররা অনেক সময় বাংলায় অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারি না, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমি চেষ্টা করব বলার জন্য। আর টনসিল হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান, এটি আমরা বাংলায় বলি লসিকা, হ্যাঁ, লিম্ফয়েড অর্গানকে লসিকা বলি। এটি আমাদের বডির ইমিউনিটিতে, লোকাল ইমিউনিটিতে আমাদের কাজ করে থাকে টনসিলটা। এটা সাধারণত আমাদের ল্যাটারাল ওয়াল অফ দ্য ওরোফ্যারিংস এখানে অবস্থান করে এবং আমাদের 2 পাশে 2টা থাকে। আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিলার এবং পোস্টেরিয়র পিলার, অর্থাৎ 2টা পিলারের মাঝখানে টনসিলটা থাকে। পিলারটা হচ্ছে টাঙের সাথে টনসিলের একটা সংযোগ, আর আমরা ফ্যারিংস যেটা গলবিল বলে থাকি, গলবিলের সাথে একটা সংযোগ, 2টার মাঝখানে টনসিলটা থাকে। আর টনসিলটা সাধারণত এটা খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে হতে পারে, তখন আমরা অ্যাকিউট টনসিলাইটিস বলি। আবার দেখা গেছে যে এটা
একটু বেশ বেশ কিছুদিন সময় ধরেই হচ্ছে, তখন আমরা এটাকে ক্রনিক টনসিলাইটিস বলি। অ্যাটলিস্ট আমরা 12 উইকস অর 15 উইকস যদি এটাকে এই ব্যথাটা থাকে তখন আমরা ক্রনিক টনসিলাইটিস বলি। আর আমি যে কথাটি একটু আগে বললাম 6 মাসের মধ্যে 2 থেকে 3 বার, আবার হচ্ছে বছরে 4 থেকে 5 বার যদি এরকম বারবার গলা ব্যথা হতে থাকে টনসিলাইটিস, তখন আমরা রিকারেন্ট টনসিলাইটিস বলি। আর টনসিলের উপসর্গ হচ্ছে 1 নম্বর হচ্ছে গলা ব্যথা, 2 নম্বর আপনার থাকবে হচ্ছে গলা ব্যথার সাথে ডিফিকাল্ট ইন সোয়ালিং, অর্থাৎ তার ঢোক গিলতে খুব কষ্ট হবে। বাচ্চার মাঝে মাঝে মাউথ ব্রিদিং করবে, অর্থাৎ হা করে ঘুমের মধ্যে শ্বাস নেবে, এই টাইপের প্রবলেমগুলো থাকবে। আমরা যদি হা করে টনসিলটা দেখি, টনসিলটা অনেক রেড লাল মনে হবে, অনেক সময় ইয়োলিশ হয়ে যায়, কারণ ওই মেমব্রেনাস প্যাচগুলো তৈরি হয়, হোয়াইট প্যাচ, এই জন্য দেখা যায় ইয়োলিশ দেখা যায়। এবং টনসিলের ওই সফট প্যালেট, অর্থাৎ আমাদের জিহ্বার যে উপরের অংশটা সফট প্যালেট, আমাদের সফট প্যালেট এবং পিলার টনসিলগুলো ফুলে যায়, অনেক সময় ফুলে থাকে, এটা আমরা কিন্তু বুঝতে পারি দেখলে। এবং এখান থেকে আমরা প্রতিকারের জন্য সাধারণত সবসময় আমরা ড্রাগ অফ চয়েস পেনিসিলিন ব্যবহার করতে পারি। পেনভিক ডিএস নামে পাওয়া যায়, এটা একটি কোম্পানির নাম বললাম, আর অনেকগুলো নামে এগুলো পাওয়া যায়। এটি কাদের বেশি হয় বা এমন কোনো গ্রুপ অফ পিপল আছে কিনা যে তাদের এই টনসিলাইটিসটা বেশি হতে পারে? এবং সেই সাথে আরেকটি প্রশ্ন করতে চাই যে কারো যদি টনসিলাইটিস হয়ে যায়, রোগী কি নিজে নিজে কোনোভাবে এটা বুঝতে পারবে কিনা? টনসিলাইটিস এটা কোন গ্রুপ অফ পিপল? এটা সাধারণত চিলড্রেন এবং অ্যাডাল্টদের বেশি হয়, বিশেষ করে ধরেন, এবং রেয়ার হচ্ছে ইনফ্যান্ট এবং আফটার 55 ইয়ার্স, অর্থাৎ অ্যাবাভ 55 ইয়ার্স, এদের রেয়ার, এদেরও হয় না তা না, বাট চিলড্রেন এবং অ্যাডাল্টদের বেশি হয়। আর এটা সাধারণত ওই যেটা বললাম স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমরা বলি স্ট্রেপ্টোকক্কাস হিমোলাইটিকাস একটা ব্যাকটেরিয়া রয়েছে, এটা 70 to 80% রেসপন্সিবল ফর দ্য টনসিলাইটিস। আর উনি যে কথাটি বললেন, আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে রুগী কীভাবে বুঝবে। রুগী 1 নম্বর বুঝবে গলা ব্যথা দেখে, 2 নম্বর রুগী হা করে, অনেক রুগী বলে স্যার আমি তো প্রতিদিন দেখি, এই দেখাটাও কিন্তু একটা ডিজিজ, যে দেখেন আমার টনসিল কতটুকু বড় হলো। হা করে অনেক সময় মাউথটাকে ওপেন করে আয়নার সামনে ধুলে দেখা যায় 2 পাশে রেডিশ, ফুলে গেছে, ইনফ্লামড হয়ে গেছে, এটা বোঝা যায়। এবং ওই জায়গাটাকে ব্যথা করছে, খেতে প্রবলেম হচ্ছে। অনেক সময় বাবা মা, কেয়ারফুল বাবা মাগুলো বুঝতে পারে এইভাবে যে বাচ্চা ঘুমের ভিতরে মাউথ ব্রিদিং করছে, অর্থাৎ অনেক রাতে হা করে শ্বাস নিচ্ছে, কারণ তার তো নেজোফ্যারিংসটা তো ক্লোজড, মানে ওরকম পার্শিয়ালি বড় হয়ে গিয়ে রাস্তাটাকে ন্যারো করে ফেলে আর কি, তো ক্ষেত্রে হয়। এবং সাথে সাথে অ্যাডিনয়েডটাও দেখা যায় যে যখন টনসিলের সাথে আরেকটা লিম্ফয়েড অর্গান থাকে অ্যাডিনয়েড, এটা বড় হয়ে গেলে তখন আরও প্রবলেমটা ক্রিয়েট হয় বেশি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটু জানতে চাই এর প্রাসঙ্গিক যে টনসিল কি স্বাভাবিক অবস্থায় কেউ দেখতে পায় বা দেখা যায় কিনা? মানে ডাক্তারিদের বিশেষ যন্ত্রপাতি দিয়ে তো ডাক্তাররা দেখেন, কিন্তু এমনিতেই স্বাভাবিকভাবে দেখা যায় কিনা, নাকি শুধুমাত্র টনসিলাইটিস হয়ে বড় হয়ে গেলে তখন বাইরে থেকে দেখা যায়? এই বিষয়টা আমরা টনসিল দেখা যায়, কেউ যদি বড় করে মাউথ ওপেন করতে পারেন, ভালো একটা আয়নার মিররের সামনে দাঁড়াইতে পারেন, টনসিল দেখা যাবে, বড় হলেও দেখা যাবে, ছোট হলেও দেখা যাবে। জি, অনেক ধন্যবাদ। কারণ অনেক সময় রোগীরা দেখা যায় যে টনসিল অনেক বড় হয়ে গেলে স্বাভাবিকভাবে দেখতে পায়, তাহলে সেটা টনসিলাইটিসের কারণেই বড় হয়, সেটা আমরা ধরে নিতে পারি। আমাদের একজন দর্শক ফোন করেছেন, আমরা সেই ফোনটি নিয়ে বাকি আলোচনায় যাব। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দুঃখিত, কলটি কেটে গিয়েছে। তো আমরা আমাদের আলোচনায় ফিরে আসি যে যদি কোনো রোগীর টনসিলাইটিস রোগ নির্ণয় বা ডায়াগনোসিস নিশ্চিত হয়, তারপরে তার আসলে চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে, আপনারা কিভাবে এগুলো ম্যানেজ করেন? একটা টনসিলাইটিসের রোগী আমরা প্রথমে এটাকে ক্যাটাগরি করি, এটা কি অ্যাকিউট টনসিলাইটিস কিনা, তখন মাস্ট বি এটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট। আমরা অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস্ট, অ্যান্টিবায়োটিক, নাক নেজাল অবস্ট্রাকশন থাকলে আমরা স্টেরয়েড, সাথে সাথে তাকে নিয়ম যে কথাগুলো বলেছি এগুলো নিয়ম করার কথা বলি। 80 to 90% রোগী ভালো হয়ে যায়। আরেকটা রোগী হচ্ছে ক্রনিক টনসিলাইটিস, যেটা অনেক দিন যাবত মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হচ্ছে। এই রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত এই ট্রিটমেন্টটা করার পরে আমরা ওয়েট করি যে তার ক্ষেত্রে কোনো মাউথ ব্রিদিং আছে কিনা, বা তার মাকে জিজ্ঞেস করি তার ডিফিকাল্টি ইন সোয়ালিং আছে কিনা। আমরা টনসিলের অপারেশনের কিছু অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে। আমি খুব সহজ করে বলি, যদি কারো বছরে 7 বার অথবা তারও বেশি যদি গলা ব্যথা হয়, তাহলে ওটা অপারেশন করতে হবে। আমরা অ্যাবসলিউট ইন্ডিকেশন বলে, অর্থাৎ এটা অপারেশন করতে হবে, এটা ভবিষ্যতেও ডিস্টার্ব করবে। অথবা দেখা যায় যে এটা বছরে 5 বার, মানে পরপর 2 বছর, প্রত্যেক ইয়ারলি
5 বার অথবা তার বেশি হচ্ছে, অথবা দেখা গেছে যে পরপর 3 বছর 3 বার করে গলা ব্যথা হচ্ছে পরপর 3 বছর, তখন তাকে রিকারেন্ট টনসিলাইটিস বলি। অথবা দেখা গেছে রিকারেন্ট টনসিলাইটিস হয়ে তার নেজাল তার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশনের মতো মনে হচ্ছে, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা অপারেশন করতে বলি। টনসিলাইটিস থেকে অনেক সময় পেরিটনসিলার অ্যাবসেস হয়ে যায়, অ্যাবসেসের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাবসেসটাকে ড্রেন করে 1 মাসের মাথায় টনসিলেক্টমি করতে বলি। টনসিলাইটিস কজিং দ্য ফেব্রাইল ইলনেস, যে ধরনের খিঁচুনি রোগ বা কনভালশন হয়, সেক্ষেত্রে আমরা অপারেশন করতে বলি। আমরা এইভাবেই ডায়াগনোসিসগুলোকে আমরা এইভাবেই ক্যাটাগরিক্যালি ভাগ করি যে কোনটা আমরা এখন করব, কোনটা করা উচিত না। ক্রনিক থেকে দেখা গেছে অনেক সময় কমপ্লিকেশন হয়ে অনেক বড় প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এভাবে এটাকে ম্যানেজ করি। এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে যদি প্রথমে আমরা তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট এবং কিছু নিয়ম বলার পরে যদি এটা ইমপ্রুভ না করে, তারপরে আমি যে কথাগুলো বললাম বা যে এগুলোর ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে, তখন আমরা তাকে টনসিল অপারেশনের দিকে যাই। আপনি শুরুতেই যে কথাটি বলেছিলেন যে টনসিল আমাদের শরীরের একটি লিম্ফয়েড অর্গান, তার মানে নিশ্চয়ই এটি একটি গুরুত্বপূর্ণ অর্গান। তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ বা রোগীরা একটু বিচলিত হয়ে যেতে পারে যে আমার একটি অর্গান কেটে ফেলা হবে, এই জন্য অনেকে ভয় পেয়ে যায় যে টনসিল কেটে ফেললে কি আমার সামনের জীবনযাপনে কোনো বড় ধরনের সমস্যা হবে কিনা, এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন। এক্স্যাক্টলি, খুব ভালো প্রশ্ন। এটা সবারই জানা উচিত। আসলে আমরা সাধারণত 3 বছর পর্যন্ত টনসিলেক্টমি করার ক্ষেত্রে কোনো অ্যাডভাইস করি না। আদারওয়াইজ যদি না কোনো বড় কোনো প্রবলেম হয়, অনেক রোগী দেখে যে এত বড়, সেক্ষেত্রে অনেক বড় টনসিল হিউজলি মানে কমপ্লিটলি মেকানিক্যাল অবস্ট্রাকশন করছে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা সাধারণত 3 বছরের পর্যন্ত আমরা টনসিলের অপারেশন করতে চাই না। আর 3 বছর পর্যন্ত এটা লোকাল ইমিউনিটি, 3 বছর বয়স পর্যন্ত, বাচ্চাদের বয়স পর্যন্ত, অ্যাটলিস্ট আপনার বার্থ থেকে 3 বছর বয়স পর্যন্ত। এছাড়া এটা লোকাল ইমিউনিটিতে অবশ্যই ফাংশন ক্রিয়েট করে এবং বডি যে মেকানিক্যাল একটা ডিফেন্স আছে, এই মেকানিক্যাল ডিফেন্সের টনসিলের কিছু কন্ট্রিবিউশন আছে, বিকজ ইজ দ্য লসিকার তো রক্তনালীর সাথে সংযোগ রয়েছে এবং অনেকগুলো ডিফেন্সে সে কাজ করে। কিন্তু আফটার 3 ইয়ার্স এই লোকাল ইমিউনিটির বা ফাংশন বা তার পার্টিসিপেশনটা ওরকম থাকে না। সেক্ষেত্রে আমরা 3 বছর পরে যদি কারো অ্যাবসলিউট ইন্ডিকেশন অর্থাৎ খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে, আমরা টনসিলেক্টমি করতে পারি। আমরা জানতে চাচ্ছিলাম যে 3 বছর পরেই যদি একটা বাচ্চার হয় টনসিল কেটে ফেলা হয়, তার পরবর্তী জীবনে স্বাভাবিক জীবনযাপনে কোনো ব্যাঘাত বা সমস্যা হতে পারে কিনা? আসলে এখন তো অনেক ভালো লেজার লাইট এসেছে, অনেকগুলো কবলেশন মেথড এসেছে, কম্পিউটার ইউজ করা হয়। আশা করি আমরা তো যখন প্রবলেম হয় তখন এটা করে ফেলে, আশা করি তেমন কোনো প্রবলেম হয় না। বরঞ্চ যার করা প্রয়োজন সে যদি না করে, তাহলে তার ফার্দার অর্থাৎ সামনের লাইফটা অনেক হ্যাজার্ডাস হয়, অনেক কষ্টকর হয়। এজন্যই আমি অ্যাসুরেন্স দিয়ে বলতে চাই, যদি কোনো বাচ্চার অ্যাবসলিউট ইন্ডিকেশন থাকে, করার মতো হয়, তাহলে এটা করে ফেললে ভালো। এবং আমার যতটুকু মনে পড়ে কিছু কমপ্লিকেশন তো অপারেশনের থাকেই, এগুলো ছাড়া বড় কোনো প্রবলেম এক্ষেত্রে হয় না। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে সর্বশেষ টনসিলাইটিস সম্পর্কে সর্বশেষ প্রশ্নটি আসলে জানতে চাই যে যদি কোনো রোগী টনসিলাইটিস হয়, অনেক সময় আমাদের দেশের সাধারণ মানুষেরা আর্থসামাজিক অবস্থা কিংবা সচেতনতার কিছুটা কমতি থাকার কারণে এই বিষয়গুলোকে গুরুত্ব দেয় না। যেহেতু আপনি বলেছেন যে বাচ্চাদের হয়, বাচ্চাদের বিষয়ে অনেক সময় বড়রা যদি গুরুত্ব না দেয় ঠিকমতো, তার মানেটা হলো যে টনসিলাইটিসের চিকিৎসা যদি যথাসময়ে যথাযথ চিকিৎসা না নেওয়া হয়, তাহলে এটার কি কি সমস্যা হতে পারে? চমৎকার প্রশ্ন, এগুলো খুব কমন প্রশ্ন। আমরা যদি ধরেন টনসিলটা যথোপযুক্ত সময়ে ট্রিটমেন্ট না করতে পারি, তাহলে পরবর্তীতে এটা পেরিটনসিলার অ্যাবসেস হয়ে যায়, অর্থাৎ টনসিলের আশেপাশে এটা অ্যাবসেস হয়ে যায়। তখন এটাকে অনেক কষ্টকর, একবার তো অ্যাবসেস ড্রেন করতে হয়, অনেকগুলো ট্রিটমেন্ট নিতে হয়, পরবর্তীতে 1 মাস পর আবার টনসিলেক্টমি করতে হয়। অনেক সময় প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হয় এবং টনসিলের পাশে যে ফ্যারিংস থাকে অর্থাৎ গলবিল থাকে, এর চারপাশ দিয়ে অ্যাবসেস হয়ে যায়। ইন্ট্রাটনসিলার অ্যাবসেস হতে পারে তার ক্রিপ্টের মধ্যে। আপনারা জানেন টনসিলে 12 থেকে 15টা ক্রিপ্ট থাকে, ক্লেফট থাকে। এই টনসিলের ভিতরে অনেক সময় ইন্টারটনসিলার অ্যাবসেস হয়, টনসিলোলিথ হয়, অর্থাৎ টনসিলের ভিতরে ছোট্ট পাথরের টুকরার মতো মনে হয়। এই টাইপের প্রবলেমগুলো হতে পারে। মেইনলি পেরিটনসিলার অ্যাবসেস, প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, এই প্রবলেমগুলো বেশি হয়। সো আমি মনে করব যে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট নেওয়া উচিত এবং সঠিক সময়ে যে কাজটি করা আমাদের প্রয়োজন, মেডিকো লিগালি ইথিক্যালি, সেই ট্রিটমেন্টটা আমাদের নেওয়া উচিত। অনেক ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমাদের সময়ও প্রায় শেষের দিকে। আমরা আরও খুবই গুরুত্বপূর্ণ দু একটি টপিকস আছে, আমরা আপনার কাছ থেকে জানবো। আপনি একটি পয়েন্ট একবার বলেছেন বটে, টনসিলের সাথে এডিনোয়েট নামে একটি টার্ম, সেটি আসলে কি
এবং এটিতে যদি কোনো প্রদাহ বা কোনো সমস্যা হয় বা বড় হয় তাহলে কী সমস্যা হতে পারে এবং প্রতিকার খুবই সংক্ষেপে যদি বলতেন এই বিষয়টা। এটা তো অনেক বড় একটা বিষয়। অ্যাডিনয়েড একটা লিম্ফয়েড অর্গান, হ্যাঁ, এটিও আমাদের বডির ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করে। আর অ্যাডিনয়েড সাধারণত কিছু নেজাল কিছু সিমটম আছে। দেখা যায় যে আমরা একটি বিষয় জানা দরকার অ্যাডিনয়েড সম্পর্কে, এটি 6 বছর পর্যন্ত আপনার বার্থ এটি বড় হতে থাকে, বাট 6 বছরের পর থেকে এটা সাধারণত আস্তে আস্তে অ্যাট্রপি শ্রিঙ্ক হতে থাকে এবং 20 বছর বা 18 বছর বয়সে এটা ডিজাপিয়ার হয়ে যায়। কিন্তু এই বয়সের মধ্যে যদি কারো অ্যাডিনয়েড থাকে তাহলে তার কিছু সিমটম, নেজাল অবস্ট্রাকশন হয়, সাইনোসাইটিস হয় এবং অ্যাডিনয়েডের কারণে দেখা যায় অনেক সময় ইপিস্ট্যাক্সিস হয়। সাথে সাথে তার কানের উপর একটা ইফেক্ট পড়তে পারে, কারণ ইউস্টেশিয়ান টিউব ফাংশনগুলো ভালো হয় না। মাঝে মাঝে তার অনেক সময় ক্রনিক অটাইটিস মিডিয়াতে কান দিয়ে পানি আসতে পারে। আমি খুব সংক্ষেপে যদি বলতে চাই, অ্যাডিনয়েড বোঝার উপায় কি, আপনারা বাচ্চাকে দেখবেন ইলংগেটেড ফেস থাকবে, অর্থাৎ বাচ্চার মুখটা বড় হয়ে যাবে। মাঝে মাঝে একটু ভালো করে অবজার্ভ করে দেখবেন বাচ্চার ইডিওটিক লুক হয়েছে, বাচ্চা বোকার মতো তাকায়ে থাকে, এটা কিন্তু অ্যাডিনয়েডের একটি সিমটম। তারপরে দেখা যায় যে তার হিচ আপ লিপ হয়, লিপটা সাধারণত উপরের দিকে উঠে যায়, নাকটা বোচা হয়ে যায়, ডেবে যায় এবং তার দাঁতগুলো দেখা যায় খুব ক্রাউডি হয়ে যায়, ক্রাউডি এবং অনেকগুলো হিজিবিজি আকার হয়ে যায়, মাউথটা সবসময় ওপেন করে থাকে। এই ধরনের সিমটম যখন আপনারা পাবেন, বিশেষ করে ইডিওটিক লুক, মুখ বড় হয়ে থাকা, মুখ ফেসটা বড়, এগুলো কিন্তু অ্যাডিনয়েডের ফিচার। এটা বাচ্চার পোর স্কুল পারফরমেন্সকে কিন্তু বাড়াবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা ট্রিটমেন্ট নিব। আমরা গোল্ডেন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, অ্যান্টিহিস্টামিন, আমরা তাকে হালকা লবণ পানি দিয়ে গার্গেলিং করতে বলবো এবং আমরা ন্যাজোফ্যারিংসের এক্সরেতে যদি দেখি এটা ইমপ্রুভ করে তাহলে ট্রিটমেন্ট আমাদের প্রয়োজন হবে। অনেক ধন্যবাদ, আমাদের আসলে শেষ করতে হচ্ছে। আশা করি অ্যাডিনয়েডের বিষয়টা দর্শকেরা বুঝতে পেরেছেন। এরকম কিছু হলে তারা যেন চিকিৎসকের শরণাপন্ন হন এবং এটার জন্য তাৎক্ষণিকভাবে বাচ্চাদের ব্যবস্থা নেন। আমরা সর্বশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি ফ্যারেঞ্জাইটিস সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন এবং সাথে আপনি বলেছেন যে অ্যালার্জিক কন্ডিশনের ক্ষেত্রেও কখনো কখনো গলা ব্যথা হতে পারে। এই অ্যালার্জিক কন্ডিশনে গলা ব্যথাটা কেন হয় এবং সেখান থেকে আসলে প্রতিকারের উপায় কি, এটা জেনে আমরা আমাদের কথা শেষ করবো আসলে। আচ্ছা, ফ্যারেঞ্জাইটিস আমি একটু বলেও ফেলেছি যে এটা আমাদের গলবিল বলা হয়। এটা খাদ্যনালীর উপরের অংশ, এটা 3টা পার্ট, নাকের অংশের একটা পার্ট, মুখের অংশের একটা পার্ট, গলার অংশের ল্যারিঙ্গোফ্যারিংস অর্থাৎ গলার অংশের একটি পার্ট রয়েছে। এটি সাধারণত ইনফ্লামড হয়ে যায়, ফুলে যায় এবং এটি রেডিশ হয়ে যায়, পেইনফুল হয়, এগুলো গলা ব্যথা হয়। এটার ক্ষেত্রে অরিড হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে আপনারা পার্সোনাল হাইজিন মেনটেন করবেন, স্মোকিং, টোবাকো জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করবেন, অ্যাসিডিক ফুডগুলোকে অ্যাভয়েড করবেন, হালকা লবণ পানির গার্গেলিং, স্টিম ইনহেলেশন এগুলোকে মেনটেন করবেন এবং আমি একজনকে ট্রিটমেন্টও দিয়েছি এক দর্শককে। এভাবে এটা মেনে চলবেন, আশা করি ফ্যারেঞ্জাইটিসটা কন্ট্রোলে থাকবে। আর অ্যালার্জিক কন্ডিশনটা হচ্ছে কি, আমাদের নেজাল অবস্ট্রাকশন, নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি পড়া, স্নিজিং, হাঁচিকাচি এবং পোস্টনেজাল ড্রিপ হয় এক্ষেত্রে, অর্থাৎ আমাদের নেজোফ্যারিংস যখন ক্লিয়ার না থাকে পিছন দিয়ে সিক্রেশনগুলো গলায় এসে জমতে থাকে, এক্ষেত্রে স্টিকি সেন্সেশন হয়। এটার থেকে অনেক সময় গলা ব্যথাটা হয় আর কি। আর এই হচ্ছে তাহলে মানে অ্যালার্জির কারণে যদি হয় তাহলে অ্যান্টি অ্যালার্জিক যে ড্রাগগুলো দেওয়া হয়, অ্যান্টিহিস্টামিন আমরা ইউজ করি বা মন্টেলুকাস। আমাদের শেষ করতে হচ্ছে এবং যাওয়ার আগে সর্বশেষ আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে সামগ্রিকভাবে একেবারে প্রাথমিক অবস্থায় কোনো রোগীর যদি গলার ব্যথা তিনি অনুভব করেন, তো সেখান থেকে কোনো একটা রোগ ডায়াগনোস কনফার্ম হওয়ার আগ পর্যন্ত প্রাথমিকভাবে তার জন্য আসলে এখান থেকে প্রতিকার বা এখান থেকে নিরসনের জন্য রোগীদের জন্য আপনার কি পরামর্শ, এই বিষয়টা যদি আপনি বলতেন সর্বশেষ। কথা অনেকগুলো চলে আসছে। যদি এরকম কোনো রোগী তার মনে করেন গলা ব্যথা হচ্ছে, ফার্স্টেই তার সচেতনতা, আপনি লাইফস্টাইলটাকে মডিফিকেশন করবেন, স্মোকিং, ধূমপান এগুলো অ্যাভয়েড করবেন, অ্যালকোহল জাতীয় খাবারগুলোকে পরিহার করবেন। সাথে সাথে আপনার যে নিয়মগুলো, আমি বারবার একই কথা বারবার বলছি, হালকা লবণ পানি গার্গেলিং করবেন, স্টিম ইনহ্যালেশন করবেন। যদি আপনার একটু ডিসকমফোর্ট লাগে, একটি অ্যান্টিহিস্টামিন আপনি খেতে পারেন 14 দিন 21 দিন। তারপরেও যদি আপনি মনে করেন দর্শক যে আসলে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আশা করি আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন এবং আপনার যে দুঃখ বা আপনার যে ব্যথা বা আপনার যে কষ্টটা লাঘব হোক। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এজন্য। ধন্যবাদ আপনাকেও আপনার সুন্দর এবং প্রাণবন্ত উপস্থাপনার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন এতক্ষণ,
এবং আমাদেরকে ইতিমধ্যে আপনারা ইউটিউব এবং ফেসবুক কমেন্ট করে জানিয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা সংযুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করেও আমাদের কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছেন। আশা করি আমাদের সামগ্রিক আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন। দর্শক, প্যানভিশন টিভির এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্যেই। আপনারা সুস্থ থাকলে আপনাদের সুস্থ সমৃদ্ধ জীবন আমাদের একান্তই কাম্য। তাই আসুন আমরা সকলেই বলি, সুস্থ শরীর সুস্থ মন, সুখে থাকি সারা জীবন। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিকে। এবং আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে একই জায়গায়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।